বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদ আছো। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিক আলোচনা শুরু করি। অনার্স চতুর্থ বর্ষ কোর্সের শিরোনাম নিউক্লিয় রসায়ন। আলোচ্য টপিক গ্রুপ অপসারণ সূত্র, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা এবং সবশেষ আমরা ধারণা লাভ করব নিউক্লিয়াসের স্থায়িত্ব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিউক্লিয় রসায়নের পূর্বে দুটি লেকচার আলোচনা করেছি। তো আজকে আমাদের এই অনলাইন ক্লাসে লেকচার 3-এ আমরা ভিডিওটি যখন শেষ করব তখন এই তিনটি টপিক সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাথে আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের সার্বিক সহযোগিতা তোমরা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আলোচনা শুরু করি। গ্রুপ অপসারণ সূত্র। বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ এবং এদের তেজস্ক্রিয়তার ফলে উদ্ভূত নতুন মৌলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা অনেক আগে সচেষ্ট হন এবং 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সরি এ সম্পর্কে একটি সাধারণ সূত্র আবিষ্কার করেন। যেহেতু পর্যায় সারণীতে এই আইসোটোপ সমূহের এক গ্রুপ হতে অন্য গ্রুপে স্থানান্তর হিসাবে সূত্রটি বিবৃত হয়েছে, তাই এটি গ্রুপ অপসারণ সূত্র হিসাবে পরিচিত। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে গ্রুপ অপসারণ সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পর্যায় সারণীর প্রত্যেকটি মৌল, যখন আমরা জানি যে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় আইসোটোপ, এই সমস্ত বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করেছি যে তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয় আইসোটোপ কি, বা তেজস্ক্রিয়তার ফলে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, এইগুলো নির্গত হওয়ার ফলে তখন কি ধরনের পরিবর্তন ঘটবে। মাতৃযৌগ থেকে উৎপন্ন যে নতুন মৌলটি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তার যে নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে, এই সমস্ত পরিবর্তন সমূহ নিয়ে বিজ্ঞানীরা অনেক পূর্বে সচেষ্ট ছিলেন এবং তারই ধারাবাহিকতায় 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সরি একটি সূত্র আবিষ্কার করেন এবং এই সূত্রটি পরিচিত হচ্ছে গ্রুপ অপসারণ সূত্র হিসেবে। আজকে আমরা সেই গ্রুপ অপসারণ সূত্রের যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আছে সেটি আমরা দেখার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তাহলে দেখি। এক নম্বরে কি বর্ণনা করা হয়েছে, তেজস্ক্রিয় আইসোটোপ আলফা কণা বিচ্ছুরণ করলে যে নতুন মৌলের সৃষ্টি হয়, পর্যায় সারণীতে তার স্থান উৎস মৌল হতে 2 গড় বাম দিকে সরে যাবে এবং উহার ভর 4 একক হ্রাস পাবে। অর্থাৎ যদি কোনো একটি তেজস্ক্রিয় মৌল আলফা কণা বিচ্ছুরণ করে বা আলফা কণা যদি তার থেকে বের হয়ে যায়, তখন যে মাতৃমৌলটি আছে, যেটিকে উৎস বলা হচ্ছে, মাতৃমৌল হতে নতুন যে মৌলটি উৎপন্ন হবে সেটি 2 গড় বাম দিকে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ তার যে পারমাণবিক সংখ্যা সেটা 2 একক কমে যাবে এবং পারমাণবিক ভর 4 একক হ্রাস পাবে। এবার আমরা দেখব কোনো তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যদি বিটা কণা বিচ্ছুরণ হয়, তাহলে যে নতুন মৌলের আইসোটোপ সৃষ্টি হয়, পর্যায় সারণীতে তার স্থান উৎস মৌল হতে এক গড় ডান দিকে সরে যাবে এবং উহার ভর অপরিবর্তিত থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পর্যায় সারণীতে উৎস মৌল অর্থাৎ মাতৃমৌল থেকে যে নতুন মৌলটি উৎপন্ন হবে, যেহেতু পারমাণবিক বল বেড়ে যাচ্ছে, আমি আবারও বলছি পারমাণবিক সংখ্যা, যেহেতু পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা এক গড় ডান দিকে সরে যাবে। ঠিক আছে, কিন্তু পারমাণবিক ভর অপরিবর্তিত থাকবে। এবং সবশেষ যেটা, সেটা হচ্ছে গামা রশ্মি। তোমরা জানো গামা রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটি যদি বিকিরিত হয়, তাহলে পর্যায় সারণীতে মৌলের অর্থাৎ মাতৃমৌল থেকে উৎপন্ন মৌলের কোনো অবস্থার পরিবর্তন হবে না, সেটি যেখানে আছে সেখানেই থেকে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রুপ অপসারণ সূত্র থেকে তিনটি বিষয় কিন্তু এখন আমরা জানতে পারলাম যে, এক নাম্বার, আলফা রশ্মি যদি বিকিরিত হয় তখন সেটি মাতৃমৌল থেকে 2 গড় বাম দিকে সরে যাবে এবং তার ভর 4 একক হ্রাস পাবে, এবং বিটা রশ্মি যখন বিচ্ছুরিত হবে বা বিকিরিত হবে, তখন সেটি তার মাতৃমৌল থেকে 1 গড় ডান দিকে সরে যাবে এবং তার যে ভর আছে, ভর অপরিবর্তিত থাকবে। কিন্তু গামা রশ্মি যখন বিকিরিত হবে বা অপসারিত হবে, তখন দেখা যাবে যে তেজস্ক্রিয় আইসোটোপের ফলে
তখন যে নতুন গামা রশ্মিটা যেটা বিকিরিত হবে তখন সেখানে মাতৃমৌলের অবস্থান বা উৎপন্ন মৌলের অবস্থানে কোনো রকমের পর্যায় সারণীতে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। এই হচ্ছে গ্রুপ অপসারণ সূত্রের মূল বিষয়গুলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি কিছু উদাহরণ যদি দেখি তাহলে তোমাদের বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা উদাহরণের সাহায্যে গ্রুপ অপসারণ সূত্র বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা একটি বিষয় লক্ষ্য করো, আলফা কণা ও বিটা কণার প্রকৃত স্বরূপ জানার পর এই সূত্র ব্যাখ্যা অত্যন্ত সহজ। যেহেতু আলফা কণা দুটি নিউট্রন ও দুটি প্রোটন বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। তোমরা সকলেই জানো আলফা কণা হচ্ছে ডাবল ধনাত্মক বা দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। অতএব আমরা জানি যে হিলিয়ামে পারমাণবিক ভর হচ্ছে এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ পারমাণবিক ভর যদি 4 হয় তাহলে সেখানে তার দুটি নিউট্রন আছে এবং দুটি প্রোটন আছে, যেহেতু পারমাণবিক সংখ্যা 2। তাহলে এটি এখানে বলা হচ্ছে যে দুটি নিউট্রন ও দুটি প্রোটন বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। অতএব তেজস্ক্রিয় আইসোটোপের কেন্দ্র হতে এর নির্গমনের ফলে কেন্দ্রের আধান বা প্রোটন সংখ্যা 2 একক কমবে এবং 2 পারমাণু সংখ্যা বিশিষ্ট অর্থাৎ 2 পারমাণু সংখ্যা কম বিশিষ্ট নতুন মৌল সৃষ্টি হবে এবং উহার ভর 4 একক কমে যাবে। আমরা এখানে একটি বিষয় দেখি যে এখানে সাধারণভাবে বলা হয়েছে এ হচ্ছে পারমাণবিক ভর, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, x হচ্ছে মৌলের প্রতীক, অর্থাৎ এটি হচ্ছে একটি মাতৃমৌল। এটি যদি আলফা কণা বিচ্ছুরণ করে তাহলে a-4 z-2, আর এখানে হচ্ছে নতুন একটি মৌল উৎপন্ন হবে যেহেতু পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি বিষয় খেয়াল করবে যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো মৌলের সৃষ্টি হচ্ছে না, কিন্তু নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে বা তেজস্ক্রিয়তার বিকিরণ যখন সংঘটিত হবে তখন কিন্তু নতুন মৌলের সৃষ্টি হচ্ছে, নতুন একটি মৌল যার পারমাণবিক সংখ্যা সম্পূর্ণভাবে ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি উদাহরণ হিসেবে যদি দেখি যে এখানে ইউরেনিয়াম, তার পারমাণবিক ভর হচ্ছে 238, পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটি যদি আলফা কণা বিচ্ছুরণ করে তাহলে দেখা যাবে যে পারমাণবিক ভর যদি 4 একক কমে যায় তাহলে হবে 234, আর পারমাণবিক সংখ্যা যদি 2 একক কমে যায় তাহলে 90। তাহলে এটা দেখা যাবে যে পর্যায় সারণীতে যে মাতৃমৌলটা যেদিকে আছে, ইউরেনিয়াম যেদিকে থাকবে তাহলে থুরিয়ামের অবস্থানটা 2 গড় বামে চলে আসবে এবং এখানে একটি হিলিয়াম কণা বা আলফা রশ্মি এখানে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আমরা কি এখানে দেখতে পেরেছি যে ইউরেনিয়াম এবং থুরিয়াম। এবং তোমরা জানো যে থুরিয়াম 91, তারপর হচ্ছে থুরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 90, তারপর 91, তারপর হচ্ছে 92, অর্থাৎ থুরিয়ামের অবস্থান ইউরেনিয়ামের চেয়ে বামে অবস্থান করবে পর্যায় সারণীতে। তাহলে আবার আমরা দেখব বিটা কণার ক্ষেত্রে পর্যায় সারণীতে কিরকম পরিবর্তন হয়, সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। বিটা কণা হচ্ছে একটি ইলেকট্রন যার ভর পারমাণবিক ভর স্কেলে খুবই নগণ্য। আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। এটি খুবই ক্ষুদ্র একটি কণা বলা যায় বা তরঙ্গ বলা যায়, কারণ ইলেকট্রন যখন গতিশীল অবস্থা থাকে তখন সে তরঙ্গের ন্যায় আচরণ করে। কারণ তোমরা জেনেছো যে ইলেকট্রনের কণা ডুয়েল ক্যারেক্টার আছে। ঠিক আছে, কণা এবং পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার। ঠিক আছে, এবার দেখবো যে বিটা কণা নির্গমনের ফলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। অবশ্যই এই ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসে নিম্নলিখিত পরিবর্তনের মাধ্যমে এই ইলেকট্রনটা সৃষ্টি হবে। তাহলে দেখো এই বিটা কণাটা কি তাহলে পারমাণবিক সংখ্যাটা থেকে বের হয়ে যাবে না? আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। এই বিটা কণাটা যখন নির্গমন হবে তখন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান নিউট্রন ভেঙে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন উৎপন্ন করবে এবং এই উৎপন্ন ইলেকট্রনটা তখন বের হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে একটি ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, আবার একটি প্রোটন, একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন যুক্ত হচ্ছে, তার প্রোটনের সংখ্যা বাড়ছে এবং অন্যদিকে নিউট্রনের সংখ্যা কমছে, তাহলে প্লাস মাইনাস। তাহলে দেখা যাবে যে পারমাণবিক ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটি ছোট উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব যে একটি নিউট্রন প্রোটনে পরিণত হয়, ফলে কেন্দ্রীয় প্রোটনের সংখ্যা এক একক বৃদ্ধি পায় এবং নতুন মৌল পর্যায় সারণীর পূর্বের মৌলের অবস্থানের এক গড় ডান দিকে চলে যাবে। ঠিক আছে, যেহেতু পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভর একই থাকছে, ভর সংখ্যায় কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখবো যে ইউরেনিয়াম 92, তার পারমাণবিক ভর হচ্ছে 239। এখন এটি একটি ইলেকট্রন বিকিরণের মাধ্যমে বা একটি বিটা রশ্মি বিকিরণের মাধ্যমে সে নেপচুয়ামে পরিণত হয়, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 93 এবং এখানে একটি ইলেকট্রন সে বের করে দিচ্ছে। অনুরূপভাবে কার্বন 6 এবং 14, অর্থাৎ কার্বন থেকে যদি একটি বিটা কণা নির্গমন হয় তাহলে সেখানেও দেখা যাবে যে এই কার্বন থেকে একটি বিটা কণা বিকিরণের কারণে সেটি নাইট্রোজেনে পরিণত হবে এবং ইলেকট্রন আকারে সেটি বা বিটা রশ্মির আকারে সেটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে সাধারণভাবে যদি আমরা দেখি যে বিটা বিচ্ছুরণ এ জেড, এ হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক
এ হচ্ছে পারমাণবিক ভর, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, x হচ্ছে নতুন মৌল, বিটা রাশি বিকিরণের কারণে এখানে দেখা যাবে যে a এর সংখ্যা একই থাকবে, পারমাণবিক ভরের পরিমাণ একই থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা একক বেড়ে যাবে এবং নতুন একটি মৌল উৎপন্ন হবে। তাহলে আমরা আলফা রশ্মি এবং বিটা রশ্মি দুটোর ক্ষেত্রে দেখলাম যে আলফা রশ্মির ক্ষেত্রে নতুন মাতৃমণ্ডলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা উভয় হ্রাস পাবে, এবং বিটা রশ্মি বিকিরণের ক্ষেত্রে দেখা যাবে যে নতুন যে মৌলটি উৎপন্ন হবে, এই নতুন উৎপন্ন মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভর অপরিবর্তিত থাকবে, কিন্তু তার পারমাণবিক সংখ্যাটা একক বেড়ে যাবে। ফলে মাতৃযৌগ থেকে উৎপন্ন মৌল অবস্থান বিটা রশ্মি বিকিরণের ক্ষেত্রে পর্যায় সারণীর ডান দিকে সে চলে যাবে, সেটা হচ্ছে বিটা রশ্মির ক্ষেত্রে। এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখব যে গামা রশ্মির ক্ষেত্রে কি পরিবর্তন হয়। যেহেতু গামা রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেহেতু এটি এক ধরনের শক্তি, তাই এর কোনো আধান নেই বা এর কোনো ভর নেই। ফলে গামা রশ্মি বিকিরণের ফলে নিউক্লিয়াসের কোনো প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যার কোনো ধরনের কোনো পরিবর্তন সাধিত হবে না। ঠিক আছে? তাহলে আমরা আলফা বিটা গামা রশ্মি কোনো একটি তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরণের ফলে পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরীণ যে পরিবর্তন হয় এবং নতুন মাতৃমৌলের অবস্থানটা পর্যায় সারণীর কোথায় হবে সেটা আমরা এখন জানতে পেরেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের যে পরবর্তী যে কন্টেন্ট আছে, আমাদের পরবর্তী কন্টেন্টে চলে যাই। এবার আমরা দেখব যে বিভিন্ন ধরনের আইসোটোপ। ঠিক আছে? আমরা পর্যায় সারণীতে যে বিভিন্ন ধরনের আইসোটোপ যেটা দেখেছি, এই বিভিন্ন ধরনের আইসোটোপ পর্যায় সারণীতে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। ঠিক আছে? এখন আমরা দেখেছি যে তেজস্ক্রিয়তা আলফা বিটা গামা রশ্মি তারা প্রদর্শন করছে। এখন প্রশ্ন হলো যে আলফা বিটা গামা রশ্মি বিকিরণ ব্যতীত অন্য কোনো বিকিরণ আছে কিনা, বা অন্য কোনো বিকিরণ যদি থেকেও থাকে তাহলে তাদের নামগুলো কি, বা কোন কোন মৌলসমূহ সেই সমস্ত বিকিরণ প্রদর্শন করবে, বা কোন পদ্ধতিতে সেই সমস্ত বিকিরণগুলো প্রদর্শিত হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাদের নিউক্লিয় রসায়ন সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে চাই, আমাদের ধারণা থাকতে হবে। তারই ধারাবাহিকতা। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সেই সমস্ত বিষয়গুলো জেনে নেই। প্রকৃতিতে যেসব তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া যায় তাতে আলফা বিটা ও গামা রশ্মির বিকিরণ তথা তেজস্ক্রিয়তা দেখা দেয়। কারণ তোমরা সকলেই জানো যে তেজস্ক্রিয়তা মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গমন করা। নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে বর্তমানে আরো বহু সংখ্যক তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করা সম্ভব হয়েছে। এসব আইসোটোপ উল্লেখিত তিনটি বিকিরণ ছাড়াও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই বিভিন্ন ধরনের যে তেজস্ক্রিয়তা সমূহ আছে আলফা বিটা গামা রশ্মি ব্যতীত, সেগুলো সম্পর্কে একটি ধারণা নেওয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে গিয়ে আমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তবে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কন্টেন্টগুলো সম্পর্কে ধারণা লাভ করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণরূপে তোমাদেরকে শেষ করতে হবে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব যে তেজস্ক্রিয় আইসোটোপ সমূহ আলফা বিটা গামা রশ্মি বিকিরণ ব্যতীত আরও অন্যান্য যে সমস্ত তেজস্ক্রিয়তা প্রদর্শন করে সেগুলো কি কি। এক নম্বর হচ্ছে বিটা প্লাস ক্ষয় বা পজিটন বিচ্ছুরণ। অর্থাৎ এখানে তুমি দেখছো যে বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণা বা ইলেকট্রন। ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আধান। ঠিক এই ইলেকট্রনের বিপরীতধর্মী যদি হয় তাহলে সেটা হবে ধনাত্মক একটি ইলেকট্রন। তার এই নামটি হচ্ছে কি পজিটন বিচ্ছুরণ, অর্থাৎ পজিটন ইমিশন বা বিটা প্লাস ডিকে। ইলেকট্রন গ্রাস অর্থাৎ ইলেকট্রনকে ক্যাপচার করে ফেলবে ইসি। ৩ নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ইন্টারনাল ট্রান্সফরমেশন। ৪ নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্ত বিভাজন, অর্থাৎ স্পন্টেনিয়াসলি সে নিজেই কি করবে, ভেঙে যাবে। নিউট্রন বিকিরণ এবং প্রোটন বিকিরণ। তাহলে আমরা দেখলাম যে এখানে এই ৬টি প্রক্রিয়া আছে, যে আলফা বিটা গামা রশ্মি বিকিরণ ছাড়াও এই ৬টি তেজস্ক্রিয়তা কি করতে পারে, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ প্রদর্শন করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এখানে তোমরা দেখছো যে এই উল্লেখিত ৬টি বিষয়ের মধ্যে প্রথম ৪টি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পজিট্রন বিচ্ছুরণ, ইলেকট্রন গ্রাস, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং স্বতঃস্ফূর্ত বিভাজন। নিউট্রন বিকিরণ এবং প্রোটন বিকিরণ এগুলো খুবই রেয়ার পদ্ধতি। নিউট্রন ও প্রোটন বিকিরণ অত্যন্ত কম সম্ভাবনাপূর্ণ এবং মাত্র কয়েকটি আইসোটোপ এই ধর্ম প্রদর্শন করে, যাদের অর্ধ জীবন অত্যন্ত কম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অর্ধ জীবন কি, বা হোয়াট ইজ হাফ লাইফ। এখানে এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারের বিষয়। আমি তোমাদেরকে অল্প একটু করে বলে রাখছি যে কোনো একটি তেজস্ক্রিয় আইসোটোপ তার অর্ধেক পরমাণুতে পরিণত হতে যে সময় দরকার হয় সেই সময়টাকে বলা হয় তার অর্ধ আয়ু। মনে করো যে একটি তেজস্ক্রিয় আইসোটোপ তার পারমাণবিক ভর হচ্ছে ১০০। এখন এই ১০০ থেকে সে কমে অর্ধেক অর্থাৎ ৫০-এ পরিণত হতে যে সময়টা লাগবে সেই সময়টাকে বলা হবে ওই তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষেত্রে তার অর্ধায়ু। ঠিক আছে? ধরো এই
100টা পরমাণু থেকে 50টাতে পরিণত হতে তার 10 বছর সময় লাগবে। তাহলে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ যেটার কথা বলছি আমরা উদাহরণ হিসেবে, তাহলে তার অর্ধেক হচ্ছে 10 বছর। ঠিক আছে? এটা বছর হতে পারে, দিন হতে পারে, মাস হতে পারে, এমনকি সেকেন্ডও হতে পারে। আর নিউট্রন এবং প্রোটন বিকিরণ, যেহেতু এগুলো অত্যন্ত কম সম্ভাবনাপূর্ণ এবং মাত্র কয়েক আইসোটোপ প্রদর্শন করে, এবং সেই সমস্ত আইসোটোপ প্রদর্শন করবে যাদের অর্ধজীবন খুবই কম, মানে খুবই ছোট। ঠিক আছে? এবার আমরা দেখব অভ্যন্তরীণ বিকিরণ গামা রশ্মির বিকিরণের সমতুল্য ও এর বিকল্প পন্থা। আমরা এখানে দেখছি যে ৩ নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বিকিরণ তেজস্ক্রিয়তা প্রদর্শন করার ক্ষেত্রে। এটি গামা রশ্মির মতোই, এবং এটা গামা রশ্মি কি হিসাবে কাজ করে? বিকল্প হিসাবে কাজ করে। স্বতঃস্ফূর্ত বিবর্তন অতি উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আইসোটোপের ক্ষেত্রে দেখা যায় যে স্পন্টেনিয়াস ফিশন কারা দিবে? অতি উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আইসোটোপ, যেমন ধরো তোমার ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচিয়াম, এই সমস্ত যে আইসোটোপ সমূহ আছে তাদের ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ত বিভাজনটা দেখা দিবে। তাহলে এখন আমাদের এ যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পজিট্রন, ডিকে বা আ ধনাত্মক ইলেকট্রন, যেটা আমরা বলতে পারি। এটাকে আমরা সহজভাবে বলব যে এটা হচ্ছে পজিট্রন, ডিকে বা বিটা প্লাস ক্ষয় হলে নিউক্লিয়াস হতে একটি পজিট্রন বা পজিটিভ ইলেকট্রন বের হয়। এজন্য ইহা পজিট্রন হিসাবে বিবেচিত। ফলে বিটা ক্ষয় হচ্ছে বিটা প্লাস, মানে পজিট্রন বিকিরণ হচ্ছে বিটা রশ্মি বিকিরণের ঠিক বিপরীত। ঠিক আছে? তাহলে আমরা দেখি তাহলে কি হবে। যেহেতু আমরা জানি বিটা রশ্মি বিকিরণের ক্ষেত্রে মাতৃযৌগ থেকে উৎপন্ন যৌগ, মাতৃমৌল থেকে উৎপন্ন মৌলের অবস্থান পর্যায় সারণীতে ডান দিকে চলে। তাহলে এটা তাহলে বিটা প্লাস অর্থাৎ পজিট্রন ক্ষয়ের ক্ষেত্রে এটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে, এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যার এক একক কি পাবে? হ্রাস পাবে। তাহলে আমরা দেখি যে এক্ষেত্রে নিউক্লিয়াসের ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা এক একক কমে যাবে। যেহেতু বিটা ক্ষয়ের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায়, যেহেতু এটা একটা বিপরীত প্রক্রিয়া, তাহলে পজিট্রন বিকিরণের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এক একক কমে যাবে। তাহলে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, এখানে আছে একটি ব্রোমিয়াম। আমরা জানি ব্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35 এবং তার পারমাণবিক ভর হচ্ছে 76। যদি এটা পজিট্রন ক্ষয় যদি করে তাহলে সেটা কমে 34 হবে, এবং সেটা কিসে পরিণত হবে? সেলেনিয়ামে পরিণত হবে। এবং সেলেনিয়াম হচ্ছে একটি মৌল। ঠিক আছে? এবং সেটি অপদার্থ হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে সমীকরণ যদি আমরা দেখি সাধারণভাবে, তাহলে দেখব যে z-1 a y, আর এখানে এই পাশে আছে x, অর্থাৎ এটি হচ্ছে মাতৃমূল্য, এটি হচ্ছে নতুন উৎপন্ন মূল্য। আর যেহেতু পারমাণবিক সংখ্যা এক একক কমে যাচ্ছে, তাহলে তার অবস্থান, উৎপন্ন মূল্যের অবস্থান মাতৃযৌগের অবস্থান থেকে পর্যায় সারণীর এক একক বাম দিকে চলে যাবে। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব ইলেকট্রন গ্রাস বা ইলেকট্রন ক্যাপচার প্রক্রিয়াটি কি সেটি নিয়ে এবার আমরা কথা বলবো। ইলেকট্রন গ্রাস ফল পজিট্রন বিকিরণের অনুরূপ, অর্থাৎ পজিট্রন বিকিরণটা ঠিক যেরকম ইলেকট্রন গ্রাসটাও হচ্ছে, অর্থাৎ তার মতো একটি প্রক্রিয়া। এতে পারমাণবিক সংখ্যা একক কমে কিন্তু ভর সংখ্যা একই থাকে, কিন্তু পদ্ধতিটি সম্পূর্ণ অন্য ধরনের। তাহলে দেখবো আমরা এটা কিভাবে সম্পূর্ণ হয়। নিউক্লিয়াস হতে কোনো কণিকা বের না হয়ে বরঞ্চ নিউক্লিয়াস উহার বহিস্থ একটি ইলেকট্রনকে নিজের ভিতরে টেনে নেয়, ফলে নিউক্লিয়াসের একটি প্রোটনের সাথে মিলিত হয়ে সেই নিউট্রন উৎপন্ন করে। দেখো শিক্ষার্থী বন্ধু, বিষয়টি কিন্তু খুবই অভিনব একটি বিষয়। যেহেতু নিউক্লিয়াস থেকে কোনো ধরনের কোনো কণা যখন বের হতে পারে না, তখন দেখা যাবে যে নিউক্লিয়াসের ভিতরে থেকে নিউট্রন এবং প্রোটন, এটা এই বিষয়টা তোমরা সবাই একমত। এবং দেখা যাবে যে এই নিউক্লিয়াসের ভিতরে, যেহেতু নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং সেখানে ধনাত্মক আধানযুক্ত প্রোটন আছে, তখন এই নিউক্লিয়াসটা তার বহিস্থ যে ইলেকট্রনটা আছে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রনকে সে কি করবে? টেনে নেবে। টেনে নিলে তখন নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনটা আছে, এই প্রোটনটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে নিউট্রনে পরিণত হবে। সেক্ষেত্রে বন্ধু তোমাদেরকে আমি একটি বিষয় বলেছি বিটা ক্ষয়ের ক্ষেত্রে, যে যখন কিনা বিটা রশ্মি নির্গমন ঘটে, বিটা রশ্মিটা কোন জায়গা থেকে আসবে বা ইলেকট্রনটা কোন জায়গা থেকে আসবে? বাইরে থেকে ইলেকট্রনটা নিউক্লিয়াস নির্গমন করবে না, ভিতর থেকে নির্গমন করবে। তখন আমরা দেখেছিলাম যে একটি নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন করছে। তাহলে যেহেতু এই বিক্রিয়াটা হয়, তাহলে এটা রিভার্সও করতে পারে। তাহলে একটি প্রোটনের সাথে একটি ইলেকট্রন যদি সংযুক্ত হয়, তখন সে একটি নিউট্রন উৎপন্ন হবে। আর ইলেকট্রন গ্রাসের পদ্ধতিটা হচ্ছে ঠিক সেরকমই। তখন নিউক্লিয়াস বাহির থেকে একটি ইলেকট্রনকে তার প্রোটনের সাথে সংযুক্ত করার মাধ্যমে একটি নিউট্রন উৎপন্ন করবে। যেহেতু এখানে একটি প্রোটন নিউট্রন কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে একটি নিউট্রনের সংখ্যা বাড়ছে এবং প্রোটনের সংখ্যা কমছে, তাহলে দেখা যাবে যে পারমাণবিক ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক যে সংখ্যা আছে সে সংখ্যাটা এক একক কমে যাবে। অনুরূপভাবে
বেরিয়ামের ক্ষেত্রে, ব্রোমিনের ক্ষেত্রে একটি উদাহরণ এখানে দেখানো হয়েছে এবং এখানে সেরিয়াম উৎপন্ন হচ্ছে এবং ইলেকট্রন গ্যাস পদ্ধতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারমাণবিক সংখ্যা এক একক কমে যাচ্ছে এবং উৎপন্ন মৌলের অবস্থান মাতৃমৌল থেকে পর্যায় সারণীর এক একক বাম দিকে চলে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় অ্যাসিটিভ আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণের পাশাপাশি অন্যান্য যে সকল বিকিরণ ওরা প্রদর্শন করে সেটা আমরা দেখেছি যে পজিট্রন বিকিরণ, ইলেকট্রন গ্রাস, তারপর হচ্ছে পুনর্বিন্যাস এবং স্বতঃস্ফূর্ত বিভাজন এবং প্রোটন প্রোটন নির্গমন এবং নিউট্রন নির্গমন। তার মধ্যে আমরা প্রথম যে চারটি ছিল সেটি আমরা আলোচনা করেছি। এবার আমরা দেখব যে নিউট্রন বিচ্ছুরণটা কোন ক্ষেত্রে সংঘটিত হয়। নিউট্রন বিচ্ছুরণে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পারমাণবিক ভর এক একক কমে যায়, যেহেতু নিউট্রন বের হয়ে যাচ্ছে এবং নিউট্রনটা থাকে কোথায়, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত থাকে। তার ফলে দেখা যাবে যে নিউট্রন বিচ্ছুরণের ফলে তার পারমাণবিক যে ভর এটা এক একক কমে যাচ্ছে। ঠিক আছে, এখানে সাধারণ ফর্মুলা দেওয়া হয়েছে এক্স এ জেড এবং নিউটন বিচ্ছুরণ হলে a-1 জেড ওয়াই, অর্থাৎ তার পারমাণবিক ভর এক একক কমে যাচ্ছে। আর প্রোটন বিচ্ছুরণের ক্ষেত্রে দেখো, প্রোটনটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং পারমাণবিক সংখ্যা হিসেবে থাকে। তখন দেখা যাবে যে প্রোটন যদি কোনো নিউক্লিয়াস থেকে বা কোনো তেজস্ক্রিয় অ্যাসিড থেকে যদি প্রোটন বিচ্ছুরিত হয়, তখন দেখা যাবে যে পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা উভয়ের অবস্থানে কি এক একক করে হ্রাস পাবে, অর্থাৎ পর্যায় সারণীতে মাতৃমৌলের অবস্থান থেকে নতুন মৌলের অবস্থানটা এক একক বামে সরে যাবে। কিন্তু এই প্রক্রিয়াগুলো কি খুবই রেয়ার, কারণ এই সমস্ত বিকিরণ, নিউট্রন বিচ্ছুরণ বা প্রোটন বিচ্ছুরণ উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তেজস্ক্রিয় অ্যাসিড প্রদর্শন করে এবং এই সমস্ত তেজস্ক্রিয় অ্যাসিডের সংখ্যা খুবই কম এবং ফলে এটা খুব বেশি একটা দেখা যায় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে আজকে আমাদের যে নিউক্লিয়ার কেমিস্ট্রির লেকচার 3-এ আমরা যে বিষয়গুলো গ্রুপ অপসারণ সূত্র এবং আলফা বিটা গামা রশ্মি ব্যতীত যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ আছে সেটি সম্পর্কে তোমরা একটি সম্যক ধারণা লাভ করতে পেরেছো। তাহলে চলো এবার আমরা আমাদের যে পরবর্তী কন্টেন্ট আছে পরবর্তী কন্টেন্টে চলে যাই। এবার আমরা দেখব নিউক্লিয় সুস্থিতি ও অসুস্থিতি, অর্থাৎ একটি তেজস্ক্রিয় আইসোটোপ এটি কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তার সুস্থিতি অথবা অসুস্থিতিটা নির্ভর করে, অর্থাৎ স্টেবল বা আনস্টেবল, দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য স্টেবিলিটি অফ নিউক্লিয়াস অফ এনি রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস। তাহলে চলো এবার আমরা এই বিষয়টা দেখে আসি। নিউক্লিয়াসের সুস্থিতি ও অসুস্থিতি নির্ণয়ে কোনো সহজ সরল নিয়ম নেই, তবে কয়েকটি বিষয় দ্বারা নিউক্লিয়াসের সুস্থিতি, অসুস্থিতি এবং অসুস্থিতি নিউক্লিয়াসের বলে তেজস্ক্রিয় প্রকৃতি ব্যাখ্যা করা যায়। কোন বিষয়গুলোর উপর তাহলে এই বিষয়গুলো নির্ভর করছে দেখা যাক। এক নম্বর হচ্ছে নিউক্লিয়াস তো নিউট্রন ও প্রোটনের অনুপাত। আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান থাকে নিউট্রন এবং প্রোটন সংখ্যা। এই নিউক্লিয়াস এবং প্রোটনের অনুপাতের উপর নির্ভর করছে একটি নিউক্লিয়াসের সুস্থিতি বা অসুস্থিতি। 2 নম্বর হচ্ছে জোড় বেজোড় প্রভাব, অর্থাৎ তার পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা সেটা জোড় না বেজোড়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা জোড় হয় বা বেজোড় হয়, এই সমস্ত বিষয়গুলো। 3 নম্বর হচ্ছে উচ্চতর পারমাণবিক সংখ্যা, অর্থাৎ উচ্চ পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা এই ক্ষেত্রে স্থিতিশীলতার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে। এবং সবশেষ যে বিষয়টি সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। কিছু কিছু সংখ্যা আছে এই সমস্ত সংখ্যার কারণে সেটা স্থিতিশীল হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসটা বা তেজস্ক্রিয় অ্যাসিডটা স্থিতিশীল হয়ে যায়। তাহলে এই যে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস এটার স্থিতিশীলতা এই চারটি বিষয়ের উপর নির্ভর, মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করছে। আমরা এই চারটি বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাথে সঙ্গ দিবে। তাহলে চলো এবার আমরা নিউক্লিয়ার যে সুস্থিতি ও অসুস্থিতি আছে সেটি জানার চেষ্টা করি। এবার আমরা ধারণা লাভ করব নিউক্লিয়াস তো নিউট্রন ও প্রোটনের অনুপাত। প্রথম যেটি আমরা দেখেছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই একটি বিষয় অবগত আছো, প্রোটন ছাড়া বা হাইড্রোজেন এক ছাড়া প্রত্যেকটি মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন আছে। তাত্ত্বিকভাবে দেখা যায় যে নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান হলেই নিউক্লিয়াসের সর্বাধিক সুস্থিতি লাভ করে। প্রকৃতপক্ষে প্রথম দিকে কম পরমাণু সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর প্রধান আইসোটোপগুলোর ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করেছি যে যে সমস্ত তেজস্ক্রিয় আইসোটোপ বা মৌলসমূহের ক্ষেত্রে তাদের পারমাণবিক সংখ্যা কম, যেমন হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন প্রভৃতি মৌল, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অবস্থা অনুরূপ হয়। প্রতিটি প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং আমরা জানি নিউট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত।
ফলে উহা পরস্পরকে বিকর্ষণ করে এবং নিউক্লিয়াসকে অস্থিতিশীল আয়ন করে। যেহেতু প্রোটনটা ধনাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটনগুলো যখন খুব কাছাকাছি থাকবে এবং তাদের দূরত্ব যখন 1 ফেমটোমিটারের কম হবে। আমরা প্রথম দিকে যে নিউক্লিয় রসায়নের ক্লাসগুলো আলোচনা করেছি ১ এবং ২ তে সেখানে ফেমটোমিটার কি এবং ফেমটোমিটারের ব্যাপ্তিটা কতটুকু 1 × 10⁻16 মিটার। এই দূরত্বের মধ্যে বা দুটি নিউট্রনের মধ্যে বা প্রোটনের মধ্যে যখন দূরত্বটুকু এত কম হবে তখন তারা পরস্পরকে কি করবে? আকর্ষণ পরস্পরকে তারা তখন কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে? যেহেতু তারা একই চার্জযুক্ত। ফলে পরস্পরকে বিকর্ষণ করে নিউক্লিয়াসকে অস্থিতিআয়ন করে। এই বিকর্ষণ শক্তিকে ভারসাম্যযুক্ত করার জন্য নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন বৃদ্ধির প্রয়োজন হয়। ফলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সুস্থিত নিউক্লিয়াসের নিউট্রন প্রোটন অনুপাত ১ হতে ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বিসমাথ, আমরা জানি বিসমাথ হচ্ছে একটি ধাতু। বিসমাথের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৮৩। বিসমাথের ক্ষেত্রে এই নিউট্রন প্রোটন অনুপাতে দেখা যাবে যে একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন আছে তাদের যে অনুপাতটা সেটা হয়ে দাঁড়ায় 1.52 দাঁড়ায়। যদি আমরা একটি লেখচিত্রে সুস্থিত আইসোটোপ সমূহ প্রোটনের নিউট্রনের সংখ্যা বসাই তাহলে একটি চিত্র পাওয়া যাবে। এই চিত্রটি আমরা পরবর্তী স্লাইডে দেখব। যাদের নিউট্রন প্রোটন সংখ্যা সমান, যেসব নিউক্লিয়াস পড়বে একটি সরলরেখা দেখা যাবে যে যাদের নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটন সংখ্যা সমান তারা সরলরেখাটাকে কি করবে? মেইনটেইন করবে। এটা আমরা চিত্র দেখলে এটা আমরা বুঝতে পারবো। এখানে একটি সরলরেখা প্রদর্শন করা হচ্ছে। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা, এটি হচ্ছে প্রোটন সংখ্যা। এই যে সরলরেখাটি এখান দিয়ে চলে যাচ্ছে তার দেখা যাবে যে এখানে যাদের নিউট্রন এবং প্রোটন সংখ্যা সমান তারা এটা পূরণ করবে এবং এটা হচ্ছে সেই সমস্ত আইসোটোপের ক্ষেত্রে যাদের প্রোটন নিউট্রনের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কিন্তু প্রোটন প্রোটনের সংখ্যা এখানে একই রকম থেকে যাচ্ছে। তখন দেখা যাবে যে এদের ক্ষেত্রে নিউট্রন প্রোটন অনুপাতটা একের চেয়ে যাদের বেড়ে যাবে তাদেরটা একের চেয়ে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এই যে আমরা যেটি বলেছিলাম যে বিসমাথের ক্ষেত্রে বিসমাথের পারমাণবিক সংখ্যা যেহেতু 82 তার ক্ষেত্রে দেখা যাবে যে তখন তার এই রেশিওটা আস্তে আস্তে দিক থেকে এই রেশিও হচ্ছে 1.52 হচ্ছে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। লেখচিত্রটি একটি রেখা নয়, কেননা একই প্রোটন সংখ্যার বিপরীতে কয়েকটি নিউট্রন সংখ্যা আছে এবং কোনো মৌলের সুস্থিত অন্য নিউট্রন প্রোটন সংখ্যার নির্দিষ্ট নয়, বরঞ্চ এটি একটি নির্দিষ্ট সীমা আছে। যেমন অক্সিজেন, আমরা এখানে কয়েকটি উদাহরণ যদি আমরা দিই তাহলে আমরা এই বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা জানি যে অক্সিজেনের ৩টি সুস্থিত আইসোটোপ আছে, অক্সিজেন ১৬, অক্সিজেন ১৭ এবং অক্সিজেন ১৮ এবং তাদের ক্ষেত্রে যদি আমরা N/P অর্থাৎ নিউট্রন প্রোটনের অনুপাত যদি আমরা বিবেচনা করি, যদি আমরা অক্সিজেন ১৬ যদি চিন্তা করি তখন দেখা যাবে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১৬, পারমাণবিক ভর হচ্ছে ১৬ আর আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৮। তাহলে দেখা যাবে যে ১৬ এর ক্ষেত্রে 8 - 8 তাহলে নিউট্রন প্রোটনের সংখ্যা হবে 1 এবং ১৭ এর ক্ষেত্রে হবে 1.12 এবং 18 এর ক্ষেত্রে হবে 1.25। তাহলে এই অক্সিজেনের যে সুস্থিত আইসোটোপ এর ক্ষেত্রে সীমাটা হচ্ছে 1 থেকে 1.25। এখন কোনো কারণে যদি এই সুস্থিত সীমার চেয়ে যদি এটা কম হয় বা বেশি হয় তখন দেখা যাবে যে অক্সিজেনের ক্ষেত্রে সেই তেজস্ক্রিয় অ্যাসিডটা কি হয়ে যাবে? অস্থিতিশীল হয়ে যাবে। ঠিক আছে? অনুরূপভাবে সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১, মাত্র তার একটি সুস্থিত আইসোটোপ আছে এবং যেখানে প্রোটন নিউট্রন অনুপাত হচ্ছে 1.09। যেসব আইসোটোপ এই সীমারেখাটা মেনে চলবে তারা স্থিতিশীল হবে আর যারা এই সীমারেখাকে চেয়ে কম হবে বেশি হবে তারা অস্থিতিশীল হয়ে যাবে। এবার আমরা এই নিউট্রন প্রোটনের যে অনুপাতটা আছে এটা আমরা কতগুলো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বে বলেছি যে অক্সিজেনের যেহেতু ৩টি প্রকৃতিতে তার ৩টি সুস্থিতিশীল আইসোটোপ আছে, অক্সিজেন ১৬, ১৭, ১৮ এবং তোমরা সবাই দেখেছো যে অক্সিজেন ১৬, ১৭, ১৮ এর ক্ষেত্রে N/P রেশিও 1 থেকে 1.25। এখন কোনো কারণে যদি অক্সিজেনে আরো অন্য কোনো আইসোটোপ থাকে এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ওই অক্সিজেনের ক্ষেত্রে তার পারমাণবিক ভর ১৫ এবং পারমাণবিক ভর ১৯ যদি হয় তখন আমরা যদি তার N/P রেশিও অথবা নিউট্রন প্রোটন রেশিও যদি আমরা হিসাব যদি করি তাহলে দেখব যে অক্সিজেন ১৫ এর ক্ষেত্রে নিউট্রন প্রোটন অনুপাত হবে 0.875 এবং ইহা অক্সিজেনের সুস্থিত আইসোটোপ সমূহের সীমার চেয়ে কম অর্থাৎ ১ এর চেয়ে কম এবং এর মধ্যে চেষ্টা থাকবে যে নিউট্রন প্রোটনের অনুপাতটা বাড়ানোর জন্য যেটুকু কম। তাহলে সে কি করবে? একটা প্রোজেক্টন, আমি আবার বলছি, একটি প্রোজেক্টন বিকিরণ করে সে কি করবে? প্রোজেক্টন বিকিরণ বা ইলেকট্রন গ্রাসের দ্বারা সম্ভব। ফলে সে মৌলের পরমাণু সংখ্যা ১ একক কম হওয়ায় তখন ইলেকট্রন গ্রাস না হয়ে প্রোজেক্টন বিকিরণের সম্ভাবনা অনেক বেশি। প্রকৃতপক্ষে অক্সিজেন ১৫ তেজস্ক্রিয়তা এবং প্রোজেক্টন বিকিরণ করে। প্রোজেক্টন বিকিরণের ফলে দেখা যাবে যে তার পারমাণবিক যে সংখ্যা সেটা ১ একক হ্রাস পাচ্ছে এবং পারমাণবিক
ভর অপরিবর্তিত থাকছে তখন দেখা যাবে যে উক্ত মৌলের মধ্যে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা একটা ভারসাম্যের মধ্যে চলে এসেছে এবং এটি অক্সিজেন থেকে পজিটিভ বিকিরণের মাধ্যমে সেটি নাইট্রোজেনে পরিণত হবে। অর্থাৎ যদি কোনো একটি তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে নিউট্রন এবং প্রোটনের যে রেশিও আছে সেটি যদি একের চেয়ে যদি কম হয় বা তাদের যে সীমাটা আছে সীমার চেয়ে যদি কম হয় তখন তারা কি করবে পজিট্রন বিকিরণ করবে। অপরদিকে অক্সিজেন 19 যে তেজস্ক্রিয় আইসোটোপ আছে সেই ক্ষেত্রে আমরা তার অনুপাতটা আমরা দেখবো যে নিউট্রন প্রোটন অনুপাত হচ্ছে 1.375, যা অক্সিজেনের সুস্থিত আইসোটোপের নিউট্রন প্রোটন অনুপাত সীমার চেয়ে অনেক বেশি। এবং এখানে দেখা যাচ্ছে যে এই অনুপাতটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নিউট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি আছে, ফলে এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে এই এখানে আমাদেরকে প্রোটনের সংখ্যা বাড়াতে হবে। তো প্রোটনের সংখ্যা যদি আমরা বাড়াতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিটা ডিকে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যখন বিটা ডিকে যখন করব বা গামা আলফা বিটা রশ্মি যখন বিকিরিত হবে তখন দেখা যাবে যে এই অক্সিজেন থেকে একটি তার নিউট্রন একটি ভেঙে যাবে, নিউট্রনটি একটি ভেঙে প্রোটন পরিণত হবে এবং ইলেকট্রন পরিণত হবে, সেই ইলেকট্রনটি বিটা রশ্মি হিসেবে এখান থেকে বের হয়ে চলে যাবে এবং নতুন একটি প্রোটন সংখ্যা এখানে যুক্ত হবে, তাহলে এটা 9 হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে অক্সিজেন থেকে সেই বিটা বিকিরণের মাধ্যমে ফ্লুরিনে পরিণত হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাবো যে অক্সিজেনের ক্ষেত্রে যে তেজস্ক্রিয় অ্যাসিডের সমূহ আছে যারা 1 থেকে 1.25 সীমার মধ্যে তারা স্থিতিশীল, এবং এই সীমা অর্থাৎ 1 থেকে 1.25 সীমা থেকে যারা বড় অথবা ছোট তারা কি করবে, বিভিন্ন ধরনের বিকিরণের মাধ্যমে স্থিতিশীল অ্যাসিডে পরিণত হবে। যদি 1 থেকে অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে তার নিউট্রন প্রোটন অনুপাত যদি 1 এর চেয়ে কম হয় তখন তারা পজিট্রন বিকিরণ করবে, আর অক্সিজেনের ক্ষেত্রে তার আইসোটোপের সীমারেখা নিউট্রন প্রোটন অনুপাত যদি 1 থেকে 1.25 এর বেশি হয়, অর্থাৎ যেহেতু নিউট্রন প্রোটন অনুপাতটা বেশি হয় তখন সে কি করবে, বিটা ডিকের মাধ্যমে সে আইসোটোপটাকে স্থিতিশীল করবে। এবার আমরা দেখব যে কার্বনের ক্ষেত্রে এই সুস্থিত অ্যাসিটোপ সমূহ কিভাবে কাজ করে। আমরা জানি কার্বনের দুটি অ্যাসিটোপ আছে, কার্বন 12 এবং কার্বন 13, আর কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এখন কার্বনের সুস্থিত অ্যাসিটোপের ক্ষেত্রে অনুপাত যদি আমরা 12 এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে 6 তাহলে হচ্ছে 1, এবং যদি 13 এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে 7/6 তাহলে 1.16। তাহলে দেখা যাবে যে কার্বন 11 একটি আইসোটোপ আছে, সেই ক্ষেত্রে তার অনুপাতটা হচ্ছে 1 এর চেয়ে এটা কম হবে। তাহলে যেহেতু তার নিউট্রন প্রোটন অনুপাতটা কম, তো সেক্ষেত্রে সে পজিট্রন বিকিরণের মাধ্যমে সে সে পজিট্রন বিকিরণের মাধ্যমে বোরনে পরিণত হবে এবং এটা স্থিতিশীল একটি অ্যাসিডে পরিণত হবে। এবং অন্যদিকে কার্বনের যে 14 অ্যাসিটোপ আছে সেই 14 অ্যাসিটোপ একটি বিটার ক্ষয়ের মাধ্যমে সে কি করবে, নাইট্রোজেনে পরিণত হবে। একই রকম ভাবে সোডিয়াম পজিট্রন বিকিরণের মাধ্যমে সে পজিট্রন পজিট্রন বিচ্ছুরণ করবে এবং সোডিয়াম বিটা কণা বিচ্ছুরণ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই স্লাইড থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে অক্সিজেনের 3টে আইসোটোপ আছে এবং এই 3টে আইসোটোপ প্রকৃতিতে তারা স্থিতিশীল হিসেবে থাকে এবং এই 3টে আইসোটোপের ক্ষেত্রে নিউট্রন প্রোটন অনুপাত হচ্ছে 1 থেকে 1.25। এখন যদি কোনো কারণে অক্সিজেনের কোনো আইসোটোপের স্থিতিশীল নিউট্রন প্রোটনের অনুপাত সংখ্যা 1 এর চেয়ে কম হয় অথবা 1.25 এর চেয়ে বেশি হয় তখন তারা কি করবে, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি সেটা 1 এর চেয়ে কম হয় তখন সে পজিট্রন বিকিরণ করবে, এবং যদি সেটা 1.25 এর চেয়ে বড় হয় তখন সে বিটা রশ্মি বিকিরণ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো এবং তোমাদের পরীক্ষাতে কিন্তু অক্সিজেনের বিভিন্ন ধরনের এই পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যে অক্সিজেনের অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 15 বা অক্সিজেন 19 কেন পজিট্রন অথবা বিটা রশ্মি বিকিরণ করছে ব্যাখ্যা দাও, তখন তোমাদেরকে এই নিউট্রন প্রোটন অনুপাতের যে রেশিওটা আছে সেটি দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এছাড়াও কোনো আইসোটোপের নিউট্রন প্রোটন অনুপাত খুব বেশি বা কম হলে বা অন্য কোনো ধরনের তেজস্ক্রিয়তা দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ নিউট্রন প্রোটন অনুপাত খুব কম হলে, অর্থাৎ নিউক্লিয়াসের নিউট্রনের তুলনায় প্রোটনের পরিমাণ খুব বেশি হলে তা সরাসরি প্রোটন বিচ্ছুরণ করতে পারে। যেমন অক্সিজেন 13 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এই পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা হচ্ছে 8 আর নিউট্রনের সংখ্যা হচ্ছে 5, ফলে দেখা যায় এটা রেশিও হয়ে যায় 6:5। ফলে এটা কি করবে, বিটা ক্ষয় ছাড়াও মানে
পজিট্রন ক্ষয় ছাড়াও সে সরাসরি কি করবে, প্রোটন বিকিরণ করবে এবং প্রোটন বিকিরণ করে সে নাইট্রোজেনে পরিণত হবে। উল্লেখ্য যে অক্সিজেন 14 এবং অক্সিজেন 15 উভয়ই শুধু বিটা বিচ্ছুরণ করে, বিটা প্লাস বিচ্ছুরণ করে বা পজিট্রন বিচ্ছুরণ করে। অনুরূপভাবে নিয়ন, ম্যাগনেসিয়াম, সিলিকন এবং সালফার পজিট্রন বিচ্ছুরণের সাথে সাথে প্রোটন বিচ্ছুরণ করে থাকে। এবার আমরা আরো কিছু তেজস্ক্রিয় অ্যাসিড দেখব, যারা কি করবে, নিউট্রন বিচ্ছুরণ করবে এবং নিউট্রন বিচ্ছুরণ করার মাধ্যমে তারা তাদের স্থিতিশীলতা অর্জন করার জন্য চেষ্টা করবে। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কোনো পরমাণুর ক্ষেত্রে, অর্থাৎ আমরা পরমাণুর যে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা যে বিষয়টি আছে সেটি 4টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে নিউট্রন প্রোটন অনুপাত, জোড় বেজোড় প্রভাব, উচ্চতর পারমাণবিক সংখ্যা এবং সর্বশেষ হচ্ছে ম্যাজিক সংখ্যা। এর মধ্যে আমরা আজকে আমাদের এই অনলাইন ক্লাস লেকচার 3-এ কোনো একটি তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াসের স্থিতিশীলতার ক্ষেত্রে তার যে নিউট্রন প্রোটন অনুপাত আছে সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপের উদাহরণ বর্ণনা করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে যে 3টি আইসোটোপ, অক্সিজেন 16, 17 এবং 18। অক্সিজেন 16, 17, 18 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের নিউট্রন প্রোটন অনুপাত 16 এর ক্ষেত্রে 1, 17 এর ক্ষেত্রে হচ্ছে 1.12 এবং 18 এর ক্ষেত্রে হচ্ছে 1.125। তাহলে আমরা দেখছি যে এই অক্সিজেনের যে নিউট্রন প্রোটনের যে স্থিতিশীলতা সীমারেখা সেটি 1 থেকে 1.125, অর্থাৎ এটি হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে তার নিউট্রন প্রোটনের একটি সীমারেখা। যদি কোনো অক্সিজেনের আইসোটোপের ক্ষেত্রে এই নিউট্রন প্রোটনের সীমারেখাটা 1 এর চেয়ে কম হয় অথবা 1.125 এর চেয়ে বেশি হয়, তখন তারা কি হবে, অস্থিতিশীল হয়ে যাবে এবং তারা কি করবে, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। যদি এটা 1 এর চেয়ে কম হয় তখন সে পজিট্রন বিকিরণ করে তার ইলেকট্রনের সংখ্যা, তার প্রোটনের সংখ্যা কমানোর চেষ্টা করবে। আর অন্যদিকে যদি সীমাটা যদি নিউট্রন প্রোটন অনুপাত যদি বেশি হয়ে যায় তখন বা নিউট্রন প্রোটনের যে অনুপাত আছে সেটা যদি তাদের যে নির্দিষ্ট নিউট্রন প্রোটনের যে সীমার যে একটা লেভেল আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে 1 থেকে 1.325, 1 থেকে 1.125 যদি হয় তখন সে কি করবে, যেমন আমরা এখানে দেখেছি যে অক্সিজেন 19 যদি আমরা চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে দেখব যে এখন নিউট্রন প্রোটন অনুপাত হয়ে যাবে 1.375। তো 1.375 যদি হয়ে যায় সেই ক্ষেত্রে সে কি করবে, সে বিটা রশ্মি বিকিরণ করে সে পারমাণবিক সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে এবং নিউট্রন প্রোটনের অনুপাতটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। আর আরেকটি আছে সেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে, এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা আমাদের এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতা বজায় থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন তোমাদের জন্য একটি সেশন আছে, সেটি হচ্ছে তোমাদের জন্য এখন যে সেশন এটি হচ্ছে কুইক কুইজ। কিছু কুইজের মধ্যে কিছু প্রশ্ন থাকবে, সেটি তোমরা বাসায় দেখে নিবে এবং আশা করি তোমরা সবাই এখানে অংশগ্রহণ করবে। 1 নম্বর হচ্ছে গামা রশ্মি বিকিরণের ফলে ভরের কোনো পরিবর্তন হবে কি না। আমরা বলেছি যে গামা রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটি বিকিরণের ফলে মাতৃজগৎ থেকে উৎপন্ন মৌলের তার ভরের কোনো পরিবর্তন হবে কিনা সেটি বলতে হবে। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে আলফা কণা বিকিরণের ফলে পারমাণবিক সংখ্যা বাড়বে কিনা। এটি সত্য মিথ্যা মানে জানতে চাওয়া হয়েছে যে আলফা কণা যদি বিকিরণ করে তাহলে পারমাণবিক সংখ্যা বাড়বে কিনা। যদি সত্য হয় তাহলে সত্য বলবে, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা বলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি এবং তোমাদের জন্য আরেকটি কুইজ আছে, সেটা হচ্ছে পজিট্রন বিকিরণের ফলে পারমাণবিক সংখ্যা কমে কিনা। যদি পজিট্রন বিকিরণ করে কোনো একটি তেজস্ক্রিয় মৌলে তখন পারমাণবিক সংখ্যা কমবে কি না। তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, পজিট্রন এই সমস্ত রশ্মিগুলি সম্পর্কে তোমাদের ধারণা যদি থাকে এবং আজকের এই লেকচারটি যদি তোমরা সম্পূর্ণরূপে শেষ করে থাকো তাহলে আশা করি তোমরা এই 3টি কুইজের উত্তর প্রদান করতে পারবে। এবং তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের যে ডিপার্টমেন্টের যে গ্রুপ আছে সেখানে তোমরা তোমাদের মতামত প্রদান করবে এবং আমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের লেকচারের প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে প্রবর্তিত স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকবে।